ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এই ভিডিওটিতে মাধ্যমিকের 5টি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে এই 5টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। গত বছরে আমি অঙ্কের উপর অনেক ভিডিওই এই চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখতে চাও তাহলে সেই ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে গত বছরের ভিডিওগুলি দেখে নিতে পারবে। তো আজকে এই ভিডিওটিতে যে অঙ্কের সমাধানগুলি থাকছে সেটা সম্পূর্ণ দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলটি নতুন দেখতেছো অথবা প্রথম দেখতেছো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে তাহলে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বন্ধু অথবা বান্ধবীদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে যে প্রশ্নগুলি থাকছে তার সমাধান। প্রথম প্রশ্নটি থাকছে অংশীদারি কারবার থেকে, পার্টনারশিপ বিজনেস থেকে। 205 পেজের 17-র 1 নম্বর প্রশ্নটি হচ্ছে যে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ হয় 3,700 টাকা। অ্যান্টনির লাভ কত হবে হিসাব করে লিখি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় প্রত্যেক পরীক্ষায় আসে। তো যেহেতু তোমরা 2021-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাই তোমাদেরকেও এটা শিখতে হবে। এই অঙ্কের সমাধানটি তোমাদেরকেও বাধ্যতামূলক শিখতে হবে এবং অংশীদারি কারবারের অঙ্কগুলির সমাধানও শিখতে হবে। তো প্রশ্নটি তোমার ডিসপ্লেতে দেখতেই পারছো যে 1/6:1/5:1/4 আছে মূলধনের অনুপাত। তো প্রথমেই লিখতে হবে সমাধান, তারপরে আমরা লিখব যে সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত। প্রশ্নে দেওয়া আছে 1/6:1/5:1/4। তারপরে করতে হবে কি, এই ইকুয়ালের নিচে আমরা ইকুয়াল বসাবো। এখন রাফ করব একটা। এই নিচে কি আছে 1/6, 1/5 এবং 1/4 আছে নিচে। এই হরগুলির লসাগু করব আমরা। 6 আছে, 5 আছে আর 4 আছে। এই হরগুলির যদি আমরা লসাগু করি 2 দিয়ে, 3 দুগুণ 6, 5, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 5 6 30, 2 3 60, 60। লসাগু হচ্ছে কত? 60। এখন করব কি, শর্টকাট ট্রিক যেহেতু করব আমরা 1/6 লিখব ইন্টু 60 ইস্টু 1/4 ইন্টু 60 ইস্টু 1/4 ইন্টু 60। কি লিখলাম? 1/6 ইন্টু 60 ইস্টু 1/5 ইন্টু 60 ইস্টু 1/4 ইন্টু 60। মানে এই 60 লসাগুটা সব জায়গায় লিখলাম গুণন দিয়ে। এখন 6 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে কত আসবে? 6কে 6 0, 10। 5 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 12। 4 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 15। তারপরে এখন লিখব 10:12:15। তারপরে কি আছে প্রশ্নে আছে যে অ্যান্টনির লাভ কত। প্রশ্নেই কিন্তু দেওয়া রয়েছে যে মোট লাভ কত আছে? 3,700 টাকা। এটা আছে মোট লাভ। এখন কি বার করতে হবে? যে অ্যান্টনির লাভ কত। এখন লিখব সুতরাং অ্যান্টনির লাভ ইকুয়াল 3700। এ মানে মোট লাভটি লিখব, ইন্টু দিব, তারপর কি লিখব? এই জায়গাটা বোঝার বিষয়। প্রথমে কি আছে? সমীর, তারপর আছে ইদ্রিস এবং তারপরে আছে অ্যান্টনি কিন্তু লাস্টে আছে। তাহলে এই যে 15টা আছে, এই 15টা অ্যান্টনির। এখন কি করব? উপরে 15 লিখব। 15 উপরে কী জন্য লিখলাম আশা করি বুঝতে পেরেছো। প্রথমে সমীর আছে, তারপরে ইদ্রিস আছে, তারপরে অ্যান্টনি আছে। তাহলে এটা সমীরের, এটা ইদ্রিসের, এটা অ্যান্টনির, এই জন্য উপরে 15 লিখলাম। এখন নিচে লিখতে হবে
বোঝার বিষয়, কিন্তু মনোযোগ সহকারে, আশা করি মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখতেছো। এখন এই 10, 12 আর 15, 10, 12 আর 15 যদি যোগ করি তাহলে কত হবে? 37। এখন এই 37 দিয়ে যদি এই 37কে ভাগ করি, মানে 3700কে ভাগ করি, কত আসবে? 100, 100। এখন উপরে 100 আছে, তারপরে 15 আছে গুণন চিহ্ন দেওয়ার পর, তাহলে 100 আর 15 যদি গুণ করা হয় আসবে 1500, 1500। তো আশা করি অঙ্কটির সমাধান তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যে প্রথমে আছে কি, সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। তারপরে করলাম কি, হরগুলির লসাগু করলাম। শর্টকাট ট্রিকে যেহেতু করবো আমরা, হরগুলির লসাগু করলাম। হরগুলির লসাগু কত আছে? 60। তাহলে লিখলাম 1/6 × 60 1/5 × 60, তারপর 1/4 × 60 লিখলাম। তারপর 6 দিয়ে 60কে ভাগ করলাম, 10 আসলো। 5 দিয়ে 60কে ভাগ করলাম, 12 আসলো। 4 দিয়ে 60কে ভাগ করলাম, 15 আসলো। তারপর লিখলাম 10:12:15, মানে 10:12:15। তারপর মোট লাভ প্রশ্নেই দেওয়া রয়েছে কত? 3700, অর্থাৎ 3700 টাকা। তারপর যেহেতু প্রশ্নে বলা রয়েছে যে অ্যান্টনির লাভ কত, অ্যান্টনির লাভটি নির্ণয় করতে বলছে, তাই আমরা লিখলাম অ্যান্টনির লাভ ইকুয়াল, এই যে মোট লাভটি লিখলাম 3700, তারপর ইন্টু লিখলাম। ইন্টু লেখার পর উপরে 15 লিখলাম এই জন্যেই যে প্রথমে আছে সমীর, তারপরে আছে ইদ্রিস, তারপরে আছে অ্যান্টনি, অর্থাৎ লাস্টে আছে অ্যান্টনি। এই জায়গায় লাস্টে কত আছে? 15 আছে, এই জন্য 15টা উপরে লিখলাম। এবং নিচে 37 কোন জায়গা থেকে আসলো? এই 10, 12 এবং 15 যোগ করলাম, যোগ করার পর যোগফল আসছে 37, মানে 37। এখন এই 37 দিয়ে 3700কে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 100। এখন এই 100 আর 15 যদি গুণ করা হয় তাহলে আসবে 1500। আশা করি এই অঙ্কটির সমাধান তোমরা খুব সহজে বুঝতে পারছো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নটি হচ্ছে 17.3। 17.3-এ আছে কি, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, মানে 1500 টাকা। রাজীবের মূলধন দেওয়া হয়েছে 6000 টাকা এবং লাভ 900 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ আছে 900 টাকা। আফতারের মূলধন কত, তাই হিসাব করে লিখি। খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে এই অঙ্কটির সমাধান। তো প্রশ্নে আছে কি, দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, মোট লাভ। তারপর কি আছে, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা। এখানে কিন্তু বলা রয়েছে মোট লাভ 1500 টাকা। তাহলে প্রথমে প্রথমে লিখতে হবে সমাধান। তারপর কি আছে, মোট লাভ। মোট লাভ 1500, প্রশ্নে আছে 1500 টাকা, মানে 1500 টাকা, এটা মোট লাভ প্রশ্নে দেওয়া রয়েছে। তারপর রাজীবের লাভ কত দেওয়া রয়েছে? রাজীবের লাভ আছে কত? 900 টাকা। মোট লাভ 500 টাকা, রাজীবের লাভ 900 টাকা। দুইটা ক্যারেক্টার আছে, রাজীব আর আফতার। সুতরাং আফতারের লাভ কত হবে? সুতরাং আফতারের লাভ কত হবে? মোট লাভ 500 আছে, রাজীবের লাভ 900 হয়ে গেছে। এখন আফতারের লাভ কত হবে? 1500 থেকে যদি আমরা 900কে বিয়োগ করি তাহলে কিন্তু আফতারের লাভটি বের হয়ে যাবে। 500 থেকে 900 যদি বিয়োগ করা হয় কত হচ্ছে? 600, অর্থাৎ 600 টাকা আফতারের লাভ। এই জায়গায় আফতার আসলো কি জন্য? কারণ প্রশ্নেই আছে রাজীব আর আফতার। রাজীবের লাভ 900 টাকা হলে আফতারের লাভ 600 টাকা হবে, কারণ মোট লাভ তো 1500 টাকা। এই দেখুন 900 এবং 600 যদি যোগ করা হয় তাহলে 1500 আসবে, মানে অর্থাৎ 1500 আসবে। তারপর এখন নির্ণয় করতে হবে, মনে করি আফতারের মূলধন। এখন লিখতে হবে মনে করি আফতারের মূলধন। যেহেতু প্রশ্নে বলা রয়েছে যে আফতারের মূলধন কত, আফতারের মূলধনের পরিমাণ বা আফতারের মূলধন ইকুয়াল x টাকা লিখলে হলো। মনে করি আফতারের মূলধনের পরিমাণ x টাকা।
যেহেতু প্রশ্নে বলা রয়েছে যে আফতারের মূলধন কত, আফতারের মূলধন নির্ণয় করতে হবে। এখন লিখব প্রশ্ন অনুসারে, অ্যাকর্ডিং টু কোশ্চেন। প্রশ্ন অনুসারে ৬,০০০ টাকা আছে মূলধন রাজীবের, আফতারের মূলধন কত, এক্স টাকা আমরা মনে করলাম। তারপর ইকুয়াল রাজীবের লাভ আছে ৯,০০০ টাকা এবং আফতারের লাভ আছে ৬০০ টাকা। সরি, রাজীবের লাভ আছে ৯০০ টাকা, আফতারের লাভ আছে ৬০০ টাকা। প্রশ্ন অনুসারে লিখতে হবে। তারপর মূলধন কত রয়েছে, রাজীবের মূলধন আছে ৬,০০০ টাকা আর আফতারের মূলধন আমরা লিখলাম এক্স টাকা, সমান সমান দিব। তারপর যেহেতু রাজীব প্রথমে লিখেছি রাজীবের মূলধন, তাহলে রাজীবের লাভটা প্রথমে লিখব। রাজীবের লাভ আছে ৯০০ টাকা আর আফতারের লাভ আছে ৬০০ টাকা। এখন তারপরের লাইন করব কি, এই ৬০০কে উপরে লিখব, ৬,০০০কে উপরে লিখব, এক্সকে নিচে লিখব, তারপর ইকুয়াল ৯০০কে উপরে লিখব, ৬০০কে নিচে লিখব। এই দুটো শূন্য বাদ দিয়ে দিলাম। এখন যদি ৩ দিয়ে যদি ভাগ করি, ৩ দিয়ে ৬কে যদি ভাগ করি তাহলে আসবে ২। এখন যদি গুণন করি, বজ্র গুণন করি, তাহলে ৩ আর এক্স যদি গুণন করা হয় তাহলে কত আসবে, ৩ আর এক্স যদি গুণ করি 3x, তারপর ৬ আর ২ যদি গুণ করি ৬ দিয়ে গুণ ১২ আসবে, ৩টে শূন্য আছে, ৩টে শূন্য, অর্থাৎ ১২,০০০ টাকা। এখন এই ৩ দিয়ে যদি ১২,০০০কে ভাগ করি তাহলে কত আসবে, ৪,০০০ টাকা। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। আরেকবার বোঝানোর চেষ্টা করব। তো প্রশ্নে আছে মোট লাভ ১৫০০ টাকা আর প্রশ্নে ক্যারেক্টার আছে ২টি, অর্থাৎ রাজীব আর আফতার। রাজীবের লাভ প্রশ্নে দেওয়া রয়েছে ৯০০ টাকা। রাজীবের লাভ যদি ৯০০ টাকা হয় তাহলে আফতারের লাভ কত হবে, ওই ১৫০০ থেকে ৯০০ যদি বিয়োগ করা হয় তাহলে কিন্তু আফতারের লাভটি বের হয়ে আসবে। আফতারের লাভ ৬০০ টাকা। তারপর প্রশ্নে বলা হয়েছে যে আফতারের মূলধনের পরিমাণ কত, অর্থাৎ আফতারের মূলধন কত এটা নির্ণয় করতে বলছে প্রশ্নে। আমরা মনে করি যে আফতারের মূলধনের পরিমাণ এক্স টাকা। তারপর প্রশ্ন অনুসারে লিখব। প্রশ্ন অনুসারে এই যে এখানে ৬,০০০ লিখলাম, ৬,০০০টা লিখলাম এই জন্যে যে রাজীবের মূলধন ইস্টু আফতারের মূলধন। আফতারের মূলধন আমরা মনে করলাম এক্স টাকা, ইকুয়াল আছে ইকুয়াল। তারপর যেহেতু প্রথমে রাজীবের মূলধন লিখেছি তাই প্রথমে রাজীবের লাভটা লিখতে হবে। রাজীবের লাভ আছে ৯০০ টাকা ইস্টু ৬০০ টাকা। ৬০০ টাকা পরে লিখলাম, এই জন্য এই জায়গায় প্রথমেই আমরা আফতারের লাভটা পরে লিখেছি, আফতারের মূলধনটা পরে লিখেছি। আফতারের মূলধনের পরিমাণ যেহেতু পরে লিখেছি তাই আফতারের লাভটাও পরে লিখতে হবে। তারপর এই ৬,০০০ উপরে এক্স নিচে, ইকুয়াল আছে ইকুয়াল, ৯০০ উপরে ৬০০ নিচে। এখন যদি ৩ দিয়ে ভাগ করা হয়, ৩ দিয়ে ৯কে যদি ভাগ করা হয় তাহলে বসবে ৩, ৩ দিয়ে ৬কে ভাগ করলে বসবে ২। প্রথমে তো এই দুটো শূন্য বাদ গেছে। এখন যদি বজ্র গুণন করি, ৩ আর এক্স যদি গুণ করা হয় 3x হবে, মানে 3x। তারপর ৬ আর ২ যদি গুণন করা হয় তাহলে অবশ্য ১২। তারপর ৩টে শূন্য আছে, আমরা ৩টে শূন্য লিখলাম। এখন এই ৩ দিয়ে যদি ১২কে ভাগ করি তাহলে বসবে ৪, তারপর ৩টে শূন্য আছে, ৩টে শূন্য, অর্থাৎ ৪,০০০। সুতরাং আফতারের মূলধনের পরিমাণ ৪,০০০ টাকা। তো আশা করি এই অঙ্ক দুটির সমাধান তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তো গত বছরের অঙ্কের সমাধানের ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে গত বছরের ভিডিওগুলি দেখে নিতে পারবে। তারপরের প্রশ্নটি থাকছে গোলক থেকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে s³/v² এর মান কত তা লেখো। পাই এর মান না বসিয়ে প্রশ্ন আছে। এই প্রশ্নটি আছে ১৮৫ পৃষ্ঠার ১৬ পাশে। তো প্রথমে আমরা লিখব সমাধান। তারপর প্রথমে লিখব আমরা মনে করি গোলকের ব্যাসার্ধ সমান আর একক। গোলকের ব্যাসার্ধ ইকুয়াল আর একক। এখন লিখব প্রশ্ন অনুসারে কি আছে, এস ইকুয়াল, প্রশ্নে আছে এস ইকুয়াল কি আছে, ক্ষেত্রফল।
দেওয়া রয়েছে, প্রশ্নেই বলা রয়েছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, বক্রতলের ক্ষেত্রফল সমান সমান এস এবং আয়তন সমান সমান ভি, এটা কিন্তু প্রশ্নে রয়েছে। এবার আমরা লিখলাম প্রশ্ন অনুসারে এস অবলিক 4πr², মানে বক্রতলের ক্ষেত্রফল সূত্র 4πr² এবং ভি ইকুয়াল 4/3πr³, মানে ভি ইকুয়াল মানে কি আছে আয়তন, আয়তন সমান সমান ভি, এটা কিন্তু প্রশ্নে রয়েছে। তাহলে আয়তনের সূত্রটি হচ্ছে যে 4/3πr³, এটা লিখলাম। সুতরাং প্রশ্নে কি আছে যে s³/v² এর মান কত তা নির্ণয় করি, এটা আছে প্রশ্নে। আমরা এখন লিখব যে s³ জায়গায় কি লিখব 4πr², তারপর ভি আছে, ভির জায়গায় আমরা লিখব কত 4/3πr³। এখন এই যে উপরে কিউব আছে, এই কিউবটা আমরা এই জায়গায় রাখবো, উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা এই জায়গায় রাখবো, এটা কিন্তু মেন দাগ এটা। তারপরের লাইন কি আসবে, এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু 4-এর পাইয়ের আবার r², তাহলে এই কিউবটা 4 হলে 4 3 বার গুণন, 4কে যদি 3 বার গুণন করা হয় তাহলে কি আসবে একটু বুঝে নেবে। 4 × 4 × 4, 4 আর 4 16, 16 আর 4 64 গুণন করলে তাহলে আসবে কত 64। এই কিউবটা যখন পাই আসবে π³, এই কিউবটা যখন r² আসবে r6। তারপরে সেম নিয়ম, এই স্কোয়ারটা আছে 4-এর আবার 3-এর আবার পাইয়ের আবার r³ তাহলে কি আসবে উপরে 16, 4 2 বার গুণন, তারপরে 3 2 বার গুণন, তারপর π², তারপর r 3 × 6। তারপরের লাইনে আমরা লিখতে পারি এই r6 আর r6কে বাদ দিতে পারি, আবার π² আর এই শুধুমাত্র কিউবটাকে বাদ দিতে পারি। এখন কি থাকলো, এখন থাকবে উপরে 64π, এখন নিচে কত আছে 16/9। এই 16/9কে যদি আমরা, এটা কিন্তু এইটি মেন দাগ ভাগ হিসেবে আছে, নিচে 16/9 আছে, যেটা আছে আমরা সেটাই লিখলাম। এখন এই দাগটা কিন্তু ভাগ নির্দেশ করে, এখন এই দাগটার বদলে যদি আমরা গুণন চিহ্ন দেই, মানে পূরণ চিহ্ন যদি বসাই তাহলে কি আসে একটু বুঝে নেবে। এই দাগটার বদলে, এটা মেন দাগ, মেন দাগের বদলে আমরা যদি পূরণ বসাই, এই মেন দাগটা বোঝাচ্ছে ভাগের নির্দেশ। এখন আমরা গুণন দেব, গুণন দিলে কি হবে নিচেরটা উপরে বসে এবং উপরেরটা নিচে বসে, মানে 9 এতক্ষণ নিচে ছিল এখন বসবে উপরে, 16 উপরে ছিল এখন 16 বসবে নিচে, মানে এর নিচে কত 1। এখন যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে, 16 দিয়ে যদি 64কে ভাগ করি তাহলে কত আসবে 4। এখন কি থাকবে 4π × 9 যদি গুণন করা হয়, 4 আর 9 যদি গুণ করা হয় 36π আছে পাই। আশা করি অঙ্কটির সমাধান তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। আমি আরেকবার রিভাইজ দেওয়ার চেষ্টা করব, যে প্রথমে আছে কি সমাধান লিখব, তারপর লিখব মনে করি গোলকের ব্যাসার্ধ r একক। তারপর প্রশ্ন অনুসারে s = 4πr², s = 4πr² লিখলাম কি জন্য, প্রশ্নে আছে যে বক্রতলের ক্ষেত্রফল সমান সমান s, তাহলে বক্রতলের সূত্রটি আমরা বসালাম যে 4πr², এটা বক্রতলের সূত্র। তারপর প্রশ্ন আছে যে আয়তন সমান সমান v, তাহলে v = আয়তনের সূত্রটি লিখলাম, আয়তনের সূত্র আছে কত 4/3πr³। এখন প্রশ্নে আছে s³/v² এর মান কত নির্ণয় করি, এটা আছে প্রশ্নে। এখন s³ আছে, s³ জায়গায় s³ মানটি অর্থাৎ s এর মানটি বসালাম, s এর মান কত আছে, s = কত আছে 4πr², এই যে 4πr² লিখলাম, উপরে কিউব আছে আমরা কিউব বসালাম, তারপর নিচে v আছে, ভির জায়গায় ভির মান বসালাম 4/3πr³, 4/3πr³, তারপরে স্কোয়ার আছে উপরে আমরা স্কোয়ার বসালাম। এখন এই কিউবটা কিন্তু 4-এর পাইয়ের আবার r², কিউবটা যখন 4 হবে অর্থাৎ 4 3 বার গুণন, 4কে 3 বার গুণ করা হয় কত 4 4 16, 16 আর 4 64, মানে 64 লিখলাম।
কিউবটা পাইয়ের যখন আসবে পাই কিউব, আবার এই কিউবটা আর স্কোয়ার যখন আসবে আর সিক্স, সেম রুলস নিচেও। এখন এই আর সিক্স আমরা বাদ দিতে পারি, একে একে আছে। উপরে আছে পাই কিউব, নিচে আছে পাই স্কোয়ার যদি বাদ দিই পাইকে শুধুমাত্র পাওয়ারটি বাদ যাবে। এখন উপরে থাকবে 64 পাই, নিচে কত 16/9, উপরে পাই আছে আমরা পাই লিখলাম। এখন এই দাগটা কিন্তু ভাগ নির্দেশ করে, ভাগের বদলে যদি আমরা গুণন চিহ্ন বসাই তাহলে কি হয়, নিচেরটা উপরে বসে এবং উপরেরটা নিচে বসে। এখন এই 16 দিয়ে যদি 64কে ভাগ করা হয় তাহলে বসবে 4, তারপরে কি থাকবে 4 পাই এবং 9, 4 আর 9 যদি গুণন করা হয় 4 9 36 মানে 36, উপরে পাই আছে আমরা পাই বসালাম। আশা করি এই অঙ্কটির সমাধান তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তো ভিডিওটি যেহেতু একটু বড় হয়ে গেল, তাই আর দুটি অঙ্কের সমাধানের ভিডিও আমি কালকে আপলোড করব। তো আশা করি আজকের এই ভিডিওটিতে যে 3টি অঙ্কের সমাধান তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্নের সমাধান বুঝতে পারোনি বা বোঝার একটু অসুবিধা রয়েছে তাহলে প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবে, আমি আরও সহজ পদ্ধতিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর এই ভিডিওটি একবার দেখার পর যদি একটু হলেও বুঝতে বাকি থাকে তাহলে ভিডিওটি প্রথমে ডাউনলোড করে নিবে, তাহলে কিন্তু মোবাইলে সেভ হয়ে যাবে। তোমার যখন ইচ্ছা, যখন একটু অসুবিধা হবে তখন ভিডিওটি দেখে নিতে পারবে। আজকের এই 3টি অঙ্কের সমাধান আশা করি খুব সহজ পদ্ধতিতেই তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্ক 3টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি অঙ্ক 3টির সমাধান তোমরা খুব তাড়াতাড়ি আয়ত্ত করে নেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।